নাট্যমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। উত্তরবঙ্গ এ রাজ্যের বিজেপির ক্ষমতা বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী ভূমিকা নিয়েছিল উত্তরবঙ্গের 5 জেলা। উত্তরবঙ্গে বিজেপির পালে হাওয়া জুগিয়েছিল। সেই হাওয়ায় ভর করে এ রাজ্যে গত লোকসভা ভোটে 18টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। তাহলে কি সেখানেই জমি হারাচ্ছে বিজেপি? দিনহাটা যার অন্যতম উদাহরণ, যদিও দিনহাটার একটা সুবিস্তৃত ইতিহাস রয়েছে, যেভাবে সেখানে রক্তক্ষয়ী একটা ইতিহাস, যেখান থেকে কোথাও শক্ত কোথাও জমি ছিল বিজেপির, কিন্তু সেই দিনহাটায় দেখা গেল ভরাডুবি কার্যত। কোচবিহার জেলার অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র দিনহাটা ছিল, যে কেন্দ্র থেকে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বর্তমান কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হোম মিনিস্ট্রি যার দখলে, তারই হোম গ্রাউন্ডে এই পতন অনিবার্য ছিল, নাকি এর জন্য রয়েছে নেপথ্যে আরো অন্য কোনো ছবি? কারণ তার কেন্দ্রে ভরাডুবি হলো বিজেপির। এবং শুধুমাত্র ভরাডুবি নয়, বাংলার বিধানসভার নির্বাচনের ইতিহাসে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল দিনহাটা। বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের থেকে উদয়ন গুহর ভোটের ব্যবধান 1,64,089। সিপিএম এর আমলে কেশপুরের নন্দরানী দলের সেই ভোট কোথাও মনে করায় আজকের এই নির্বাচনের ফল। দিনহাটা হাতছাড়া বিজেপির। 2021 সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূলকে হারিয়েছিল বিজেপি। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের প্রাপ্ত ভোট ছিল 1,16,035টি। তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 1,15,987টি। 21 নির্বাচনে বিজেপির জয়ের ব্যবধান ছিল 57। মাত্র 6 মাস আগে যে কেন্দ্রে পদ্মফুল ছিল, সেই কেন্দ্রে মাত্র 6 মাসে পদ্মফুলকে সরিয়ে ঘাসফুল এলো, আর এলো তো এলো রেকর্ড সংখ্যক ভোটে জিতে। উপনির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,79,575, বিজেপির প্রাপ্ত ভোট 25,886। তৃণমূলের জয়ের ব্যবধান 1,68,088। 21 নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 1,16,035, আর সেখান থেকে উপনির্বাচনে বিজেপি ভোট পেয়েছে মাত্র 25,400 বেশি। স্পষ্টতই দিনহাটায় বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে। দিনহাটার এই বিপুল জয়ের পর জয়ী প্রার্থী উদয়ন গুহ খোঁচা দিয়েছেন নিশীথ প্রামাণিককে। উদয়ন গুহ কি বলেছেন শুনবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না বলে তাকে কেন্দ্রীয় প্রতিবন্ধী মন্ত্রী বলা দরকার। তা আজকে প্রমাণ হয়ে গেছে যে তিনি কেন্দ্রীয় প্রতিবন্ধী মন্ত্রী। অশোক মণ্ডল তো ফ্যাক্টর না, উনি 93 ভোট পেয়েছেন নিজের বুথে, কুচবিহারের রাজা। জয়ের পর দিনহাটায় পরাজিত তৃণমূল প্রার্থীকে ঘিরে স্লোগান, বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অশোকদা, আপনি এদিক দিয়ে যান। নৈতিক জয় হয়ে গেছে অশোক মণ্ডল। আজকে আপনাকে ঘিরেও বিক্ষোভ দেখালো। এটা বিক্ষোভ, এটা তৃণমূল করতেই পারে। নির্বাচনে হেরে যাবার পর 1,63,000 ভোটের ব্যবধানে একজন জয়ী প্রার্থী, আর সেখানে যিনি পরাজিত হয়েছেন 11% ভোট পাওয়া একজন পরাজিত প্রার্থী, প্রবীণ প্রার্থী, নির্বাচনে বেরোনোর পরে যেভাবে তাকে নিগৃহীত করা হলো, আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়।
শুধুমাত্র দিনহাটাই নয়, দিনহাটার ছবি দেখালাম আমরা, শুধু এইটাই একমাত্র ছবি নয়, বাকি সমস্ত কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী। খড়দায় 93,000-এর বেশি ভোটে হেরেছে বিজেপি প্রার্থী, শান্তিপুরে 63,000-এর বেশি ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী, গোসাবায় আবারও সেই রেকর্ড কোথাও 1,43,000-এর বেশি ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। এবং অবশ্যই দিনহাটা তো রয়েছে, সেখানেও তৃণমূলের জয়ের ব্যবধান 1.5 লাখের ওপর। স্বাভাবিকভাবেই এই হারের ফলে আত্মবিশ্লেষণে নেমেছে বিজেপি। স্লগ ওভারে নাকি ব্যর্থ হয়েছে দল, স্বীকার করছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। কি বলছেন শুনুন। আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন যে আমরা মনে করি বা আমরা দেখতে পাচ্ছি যে শেষ 72 ঘন্টা নির্বাচনের, যেটাকে বলা হয় আমাদের এই বাংলার পরিভাষায় ভোট করানো, নির্বাচন করানো, এই যে 72 ঘন্টায় আমরা ওই স্লগ ওভারে আমরা সিরিয়াসলি অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি, পারছি না। অন্যদিকে খড়দা জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকেরা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ঘিরে ব্যঙ্গ করে স্লোগান দিতে শুরু করে। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কি ছবি ছিল, কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে দেখব। তুই খুব বোকা, এইটুকু খালি বললাম। যেখানে আমি সিপিআইএম এর নেতা, এখানে এসেছি তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আমি নির্বাচনী প্রচারের সবকটা মিটিংয়ে বলেছি যে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমার, তাকে সৌজন্য জানানোর জন্য। আর তোরা আমার দিকে ব্যঙ্গ করে স্লোগান ছুটছিস, নিজেদেরকে ছোট করছিস, বড় করছিস না। এই সৌজন্যের রাজনীতি, শুভেচ্ছার রাজনীতি তোরা বুঝিস না। সৌজন্যের রাজনীতি, শুভেচ্ছার রাজনীতি বুঝছিল না সেই সময়। এবং যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, নিঃসন্দেহে যথেষ্ট অস্বস্তিকর একটা পরিবেশ কোথাও দর্শক হিসেবেও। সব মিলিয়ে 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে একটা বিষয় স্পষ্ট, তাহলে এ রাজ্যে ক্রমশই শক্তি হারাচ্ছে বিজেপি। আর বিজেপির একদা শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেও একেবারেই মাটি ক্রমশ আলগা হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে যে সৌজন্য নিয়ে কোথাও প্রশ্ন তুললেন, যেখান থেকে আমি শেষ করলাম, সেখান থেকে শুরু করব আজকের বিতর্ক, সেই সৌজন্যের রাজনীতি বা কোথায় গেল? আজকের এই সমস্ত আলোচনায় থাকবো, তবে তার আগে দেখে নিচ্ছে আজকের 3টে পোল কোয়েশ্চেন। চোখ রাখছি। নিশীথের কেন্দ্রে হার, উত্তরবঙ্গে কি জমি হারাচ্ছে বিজেপি? দ্বিতীয় প্রশ্ন, ভোটে ভরাডুবি, বিজেপির সাংগঠনিক দুর্বলতা কি প্রকাশ্যে? আমাদের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে আলোচনায় রয়েছেন স্টুডিওতে, আমার সঙ্গে সজল ঘোষ রয়েছেন বিজেপির মুখপাত্র, রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা। আমি এই স্টুডিও ডিবেটে আসবো, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা। আমি প্রথমেই তন্ময়দা আপনার কাছে আসি। যে ভিডিও আমাদের কাছে এসছে, আমরা সকালবেলায় আপনার ছবিটাও দেখছিলাম, সেই সময়তে যেভাবে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল, সত্যি সত্যি কি বাংলা থেকে কোথাও এই সৌজন্যের রাজনীতি সত্যি নিরুদ্দেশ হয়ে যাচ্ছে? আজকে যে ছবি দেখতে পাওয়া গেল খড়দায়, সেটা তো একেবারেই অপ্রত্যাশিত। আবার সত্যি কি পুরোপুরি অপ্রত্যাশিত? অন্তত বিগত যে ছবিগুলোর সাক্ষী থেকেছি আমরা, তার নিরিখে কি বলবেন তন্ময়দা? তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সৌজন্য, সভ্যতা অপ্রত্যাশিতই, এবং এই অপ্রত্যাশিত ঘটনা তারই একটা রিপিটেশন আজকে হলো। 84%, 87% ভোট পেয়ে এলেন তৃণমূলের প্রার্থীরা। আপনি নন্দরানী দলের কথা উল্লেখ করলেন। নন্দরানী দল ভোট পেয়েছিলেন 61%। তার অপোজিট ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হয়নি। অনিল বসুর কথা ওঠে মাঝে মাঝে, 5 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন লোকসভায়, ভোট পেয়েছিলেন 59%। তার বিরোধী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি। আর তৃণমূল প্রার্থী ভোট পেল 84%-এর বেশি, 87%-এর বেশি। আমি জিজ্ঞেস করতে চাই, নেলসন ম্যান্ডেলা কত শতাংশ ভোট পেয়েছিলেন? পৃথিবীর জনপ্রিয়তম নেতাদের একজন।
আব্রাহাম লিঙ্কন আমেরিকার নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিলেন? সংসদীয় গণতন্ত্রের জনপ্রিয়তম নেতাদের একজন। আমি জানতে চাই হিটলার কত শতাংশ ভোট পেয়েছিলেন 335-এ 335টা আসন পাওয়ার সময়? সাদ্দাম হুসেন কত শতাংশ ভোট পেয়েছিলেন 100% আসন পাওয়ার সময়? সম্পূর্ণ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত আমাদের রাজ্যে। একটা সম্পূর্ণ স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য তৃণমূল কংগ্রেস যা করবার নির্বাচনকে কেন্দ্র করে তাই করেছে। আমার মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন, নন্দরানী দল কিংবা অনিল বোসের ঘটনায় আপনি বলেছিলেন গণতন্ত্র ধর্ষিত হয়েছে পশ্চিম বাংলায়। আজকে বলুন, গণতন্ত্রকে কি ধর্ষণের পরে খুন করা হলো? গণতন্ত্রকে কি কবরস্থ করা হলো? গণতন্ত্রকে কি চিতার আগুনে জ্বালিয়ে দেওয়া হলো? পৃথিবীর কোন সংসদীয় গণতন্ত্রে হিটলার আর সাদ্দাম হুসেন ছাড়া এত শতাংশ ভোট পেয়েছে এমন একটা উদাহরণও কেউ দেখাতে পারবে না। ভারতবর্ষের কোন রাজ্যে কখনো কেউ এই শতাংশ ভোট পায়নি যা আজকে তৃণমূল পেল গোসাবায়, দিনহাটায়। এই যে নির্বাচনের নামে প্রহসন, মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে নিজেদের লোককে ভোট দিতে পাঠানো ধারাবাহিকভাবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অদ্ভুত রকমের নীরবতা, এই সব কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির গট আপ গেম। হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা বিজেপির চাইতে বেশি ভোট পাচ্ছি। মুসলমান অধ্যুষিত বন্দিপুর পঞ্চায়েতে বিজেপি আমাদের চাইতে বেশি ভোট পাচ্ছে। স্বাভাবিক নির্বাচনে এটা সম্ভব না, অবাস্তব, অসম্ভব। এই অবাস্তব অসম্ভবকে তৃণমূল কার্যকর করলো, একচেটিয়া ভোট করলো, নিজেদের পক্ষে 80টা ভোট দিল, বিজেপির পক্ষে 10টা ভোট দিল, আমাদের পক্ষে একটাও ভোট দিল না। ফলে যা হওয়ার তাই হলো। শেষ দিকের 4-5টা রাউন্ডে বিজেপি আমাদের থেকে এগিয়ে গেল, আমরা তৃতীয় হয়ে গেলাম। গোটাটা পরিকল্পনা মাফিক তৃণমূল করলো, বামপন্থীদেরকে নিকেশ করো, এটাই হচ্ছে তৃণমূলের রাজনীতি, এটাই বিজেপির রাজনীতি। বামপন্থীরা ওদের সবার শত্রু, তাই আজকে সমস্ত বাম শক্তিকে একজোট হয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তিকে সাথে নিয়ে লড়াই গড়ে তুলতে হবে। যে লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি সমূলে উৎপাটিত হবে, সেই লড়াই গড়ে তুলবার যে কঠিন সংগ্রাম, সেই কঠিন সংগ্রাম আজকে প্রয়োজন। তার জন্য যে কোনো আত্মত্যাগ আজকে প্রয়োজন। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি এই জায়গা থেকে। আপনার কি বক্তব্য তাহলে এই দিনহাটা এবং গোসাবায় পুরোটাই ছাপ্পা ভোট হয়েছে, এবং ছাপ্পা ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, বাকিটা কিছুটা বিজেপিকে দিয়েছে? এটা কি সত্যি সত্যি বাস্তবসম্মত বিষয়? এই বিপুল ব্যবধান কি ছাপ্পা ভোটে হয়? 100 ভাগ ছাপ্পা ভোট হয়েছে। প্রথম দিকে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে, কোথাও কোথাও কোনো বুথে, সব বুথে না, বাকি সবটা তৃণমূল কংগ্রেস নিজেদের মতো করে ভোট করেছে। গোটা খড়দার গ্রামাঞ্চল তার উদাহরণ, গোটা খড়দহের গ্রামাঞ্চল তার উদাহরণ। আপনাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি, আশা করব আপনি করবেন। পুরো ভোটের বুথ ভিত্তিক রেজাল্ট পাওয়ার পরে আপনি খড়দার শহরাঞ্চলের ভোট আর খড়দার গ্রামাঞ্চলের ভোট আলাদাভাবে বিন্যস্ত করে দর্শকদের দেখাবেন। দেখবেন শহরাঞ্চলে আমরা যা ভোট পেয়েছি, গ্রামাঞ্চলে আমরা তার 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ ভোট পেয়েছি। কি করে সম্ভব এটা? আমি আসবো, কারণ এরপরও যে ছবিটা দেখেছি আমরা, যেখান থেকে শুরু করলাম আমি, যে এই বিপুল ভোট, যেখানে শাসক দল অলরেডি প্রচুর মানুষের সমর্থন নিয়ে হিউজ ম্যান্ডেট পেয়ে তার সরকার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী জিতে গিয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে ছাপ্পা ভোটের আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা? এবং দ্বিতীয়ত যদি ধরেও নি যে আপনি বলছেন ছাপ্পা ভোট হয়েছে, তারপরও যে সৌজন্যের ছবিটা, যেভাবে আপনাকে ঘিরে ধরে আজকে বিক্ষোভ করা হলো, ব্যঙ্গ করে স্লোগান দেওয়া হলো। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। এই মূর্খরা জানে না যে ইতিহাসে প্রত্যেক ঘটনার একটা প্রতিক্রিয়া থাকে। এই যে আজকে 84% ভোট পাচ্ছে, 87% ভোট পাচ্ছে, কোনো মানুষকে ভোট দিতে দিচ্ছে না, এই সমস্ত মানুষ এটা মনে রাখবে, তাদের উত্তরাধিকারীরা এটা মনে রাখবে, এবং একদিন সেই মানুষ, একদিন তাদের উত্তরাধিকারীরা এইটার মুখের মতো জবাব তৃণমূল কংগ্রেসের দিকে ছুড়ে দেবে। সেদিন দেখা যাবে তৃণমূল কংগ্রেস 10%-এর বেশি ভোট পাচ্ছে না। এই ঘটনা ঘটবে,
ভবিষ্যৎ এই ঘটনার দিকে নিয়ে যাবে। আমাদের শুধু দায়িত্ব সংগ্রাম গড়ে তোলা, লড়াই গড়ে তোলা। আমরা যত দক্ষতার সঙ্গে যত দ্রুত সেটা পারবো, তত দ্রুত এই ঘটনা ঘটবে। আমি জানি না এই মুহূর্তে যে জমিতে রয়েছেন সেই জায়গা থেকে সংগ্রাম গড়ে তোলা, লড়াই গড়ে তোলা, এইগুলো শুধুমাত্র কথার কথা থাকবে নাকি আদৌ সেটা সম্ভব? যে অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে, বাংলার মাটি যেভাবে তৈরি হয়ে রয়েছে। আমি আসবো আপনার কাছে। জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে রয়েছেন, আমি শুধু জয়প্রকাশ দার সঙ্গে কথা বলি। অবশ্যই সম্ভব। আমি আসছি তন্ময় দা। জয়প্রকাশ দা, আজকের এই যে ছবি, যেখানে দিনহাটা শান্তিপুর, আমি শান্তিপুর যদি বাদও দিই, দিনহাটা অত্যন্ত শক্ত ঘাঁটি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজ্যের, দেশের, তার জায়গা, তার হোম গ্রাউন্ড, হোম মিনিস্ট্রি সামলাচ্ছেন তিনি, তার হোম গ্রাউন্ড, সেইখানে এই ছবি, মানে এটা কি সত্যি সত্যি লজ্জাজনক নয়? আমি ছেড়ে দিলাম ভবানীপুর, ছেড়ে দিলাম অন্য কোনো জায়গা, কিন্তু এখানটা তো শক্ত জায়গা ছিল। সেখানে আমি ভোটের ব্যবধান যদি শুধুমাত্র দেখি জয়প্রকাশ দা, এই বিপুল ব্যবধান, মানে রেকর্ড তৈরি করা হওয়া ব্যবধান প্রায় বাংলার ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে, এটা কি করে হলো? না, গণতন্ত্রে হারা জেতার মধ্যে লজ্জার জায়গা তো নেই। সুতরাং লজ্জাজনক কি না, এটা একটা, আমার মনে হয় গণতন্ত্রের লড়াই বহুদলীয় গণতন্ত্র, সেখানে হারা জেতা আছে। কিন্তু ভেতরের যে ঘটনা এতক্ষণ শুনছিলাম আপনার এখানকার আলোচনা, এর আগেও আমি আপনাদের চ্যানেলে বলেছি, দুটো জিনিস আমি বলবো। তন্ময়দা দীর্ঘ বক্তব্য রাখলেন যে এই গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি এক হোক বা এক হবে বা এক হতে হবে, এটা তো সিপিএম 34 বছর বলে এসছে, আর এখন সেই কথাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সুতরাং আপনাদের এই ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির যে মানে ঘোষণা করে ক্ষমতার জন্যে মানুষকে উত্তেজিত করা, বোধহয় একটুখানি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরই জায়গাটা নিয়ে নিয়েছেন। আরেকটা কথা তন্ময়দা বলেছেন যে উত্তরাধিকারীরা মনে রাখবে যাদের ওপর অত্যাচার হচ্ছে। আরে সেটার জন্যই তো 34 বছর পরে আজকেও আমরা যখন গ্রামাঞ্চলে যাই, তারা তখন বলে যে দাদা সিপিএমের অত্যাচার যা দেখেছি এখনো ভুলতে পারিনি। এটা তো এখনো গ্রাম বাংলায় কথা, সত্যি কথা বলেছেন। উত্তরাধিকারীরা মনে রাখে, তাদের অত্যাচার ভোলে না। সিপিএমেরটাও ভুলছে না, আর তৃণমূলেরটাও সময় আসলে ভুলবে না, তারা উত্তরাধিকার মনে, আমি এটা মেনে নিচ্ছি না। সেই সময় আমি শুধু বলছি আজকের এই ফলাফল কেন ফলাফল হয়েছে, এবং নির্বাচনের ফলাফল আমরা মেনে নিচ্ছি এবং তৃণমূল জিতেছে, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ঘটনাটা তো একটা জিনিস মনে রাখতে হবে, যে সিপিএম যে সায়েন্টিফিক অ্যারেঞ্জমেন্ট করেছিল ইলেকশনকে ঘিরে ভারতবর্ষের মধ্যে, তাই নিয়ে অনেক রিসার্চ পেপার হয়েছে, অনেক লোক ডক্টরাল ডিগ্রি পেয়ে গেছে, যে সিপিএমের সিপিএমের আমল তো শেষ হয়েছে প্রায় 10 বছর হয়ে গেল। আপনাদের সামনে তো একটা শক্ত জমি ছিল, আপনাদের সামনে শক্ত জমি ছিল, 19 এর রেজাল্ট ছিল। আমি আসছি, শুনুন বলুন, প্লিজ বলুন। আমি আসছি, আমার কথাটা শুনুন। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই সায়েন্টিফিক অ্যারেঞ্জমেন্টকে অ্যাবসলিউট অ্যারেঞ্জমেন্ট করে নেয়, তার উপরে আরো উন্নতি সাধন করে। এবং আমি বলছি যে 2019-এর সঙ্গে 2021-এর নির্বাচনের সঙ্গেও এই উপনির্বাচনগুলো তুলনা করা যায় না, কারণ ঐতিহাসিকভাবে উপনির্বাচনে শাসক দল তারা জিতে আসে, তার কারণ সাধারণ মানুষ মনে করে এদেরকে তো সরিয়ে শাসন ক্ষমতা বদলানো যাবে না। আর তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যোগ করেছে আরেকটি মাত্রা, যে সাইলেন্ট টেরার, মানে কোথাও আপনারা ধরেই নিয়েছিলেন, অর্থাৎ জয়প্রকাশ দা আপনারা কোথাও ধরেই নিয়েছিলেন যে এখানে দিনহাটা আপনারা হারছেন, শান্তিপুর আপনারা হারছেন, এবং সেখানে সেটা ধরে নিয়ে একদমই আপনারা সেই জায়গা থেকে সংগঠন তৈরি করা হোক বা মানুষের কাছে পৌঁছানো হোক, আপনারা সেখান থেকে হাত ছড়িয়ে নিয়েছিলেন। প্রচারে পর্যন্ত দেখতে পাওয়া যায়নি নিশীথ প্রামাণিককে। না সেটা বলিনি, না সেটা স্বর্ণালী, সেটা একদম আমার মুখে কথা বসিয়ে দিচ্ছ। আমি সেইটা একবারও বলিনি যে আমরা ধরে নিয়েছিলাম, এটা তোমার ইন্টারপ্রিটেশন। আমি বলছি আমাদের সংগঠন 3 মাসে সংগঠন শেষ হয় না, আজকে 2 বছরে সংগঠন শেষ হয় না।
আমরা 2019-এ যে 18টি আসন পেয়েছি, যে ভোট পেয়েছি, এবং 2021-এও যে 2,28,00,000 ভোট পেয়েছি, সেটা সংগঠনের জোরে পেয়েছি। এখনো সেই সংগঠন আছে, কিন্তু উপনির্বাচনের সময় যখন সারা পশ্চিমবঙ্গের সর্বশক্তি এক জায়গায় করে গুন্ডা বাহিনী একত্রিত করে দেখা হয় পাড়ায় পাড়ায় গিয়ে যে মাসিমা আপনাদের এলাকায় যদি ভোট আমাদের দেখা যায় কম পড়েছে তাহলে রাস্তা পরিষ্কার হবে না, জল পাবেন না, চাকরি পাবেন না, সার্টিফিকেট পাবেন না, আপনার ছেলে কলেজে যেতে পারবেন না, আপনার মেয়ে স্কুলে যেতে পারবে না। এই নিঃশব্দ যে সন্ত্রাস, সেটা তৃণমূল কংগ্রেস করায়ত্ত করেছে। ফলে যেখানে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই সেখানে মানুষ সাহস করছে না। মানুষ ভাবছে আমাদের বুথে যদি দেখা যায় তৃণমূল কংগ্রেস কম পেয়েছে তাহলে লেঠেল বাহিনী চলে আসবে, দলে দলে লোক এসে আমাদের ভাত রুটি বন্ধ করে দেবে। এই যে সন্ত্রাসের আবহাওয়া একমাত্র পশ্চিমবঙ্গে অ্যাবসলিউট একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং সেটা কোত্থেকে শুরু হচ্ছে? ওই ভোটার লিস্ট তৈরি থেকে ভোট গণনা পর্যন্ত। যে ভোট কর্মীরা ভোট করতে যাচ্ছেন বুথে, আগের দিন তার কাছে তৃণমূল পৌঁছে গিয়ে বলছে আপনি তো বারুইপুর থেকে এসছেন, আপনার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তাদের রাস্তায় বেরোতে হবে, অর্থাৎ আপনারা এই 84% ভোট এবং 87% ভোট, এটা একটা অ্যাবসলিউট সম্পূর্ণ এটা নেপথ্যে আপনি অ্যাবসলিউট টেরারটাকে দাঁড় করাচ্ছেন, এই তত্ত্ব দাঁড় করাচ্ছেন। আপাতত ধন্যবাদ জয়প্রকাশ দেবী। জয়প্রকাশ দেবী বেশিক্ষণ আটকাবো না, আমরা স্টুডিওর আলোচনায় ফিরে আসি। যারা রয়েছেন আমাদের সঙ্গে, কোহিনুরের কাছে আমি আসি, কোহিনুর এবং সায়নের কাছে। এই অ্যাবসলিউট টেরার, যে টেরারের ছবি কোথাও সুস্পষ্ট হচ্ছে শাসক দলের কাছে, সেই কারণে আজকে এই অবস্থায় 84%, 87%। সত্যি সত্যি গণতন্ত্র নিয়ে কি প্রশ্ন ওঠে না? 84% ভোট, 87% ভোট, শুধুমাত্র মানুষের ভোট, এটা কি হতে পারে বলে মনে হয়? কোহিনুর কি বলবেন? আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমার জননেত্রী, আমার নেত্রী, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এই 4 বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারকে অভিনন্দন এবং করজোড়ে ধন্যবাদ জানাই। দেখুন, এটা হচ্ছে ক্লিয়ারেস্ট পসিবল ম্যান্ডেট। এর থেকে ক্লিয়ার ম্যান্ডেট কোথাও দিতে পারতো না। কেন? একটা ছোটো ছোটো সেফোলজির পার্ট দেখাই। উদয়ন গুহ যতগুলো ভোট পেয়েছেন তার থেকে 17,000 কম ভোট পেয়েছে 4টি বিধানসভা কেন্দ্রে বাম, কংগ্রেস এবং বিজেপির ভোট মেলালে। এই হচ্ছে। আবার দেখুন, যে বুথ থেকে এটা হবে, যে আমার বুথে আমার পাড়ার ছেলে, আমার ঘরের ছেলে, এই জায়গাটা তো রয়েছে যে শাসক যখন উপনির্বাচন, এটা তো হিস্ট্রি, মানে কোথাও এটাও সায়েন্টিফিক জায়গা। কারণটাই বলছি। আমাকে প্লিজ বলতে দিন। আপনি প্যানেলটা দেখুন, 2জন সিপিএম, 2জন বিজেপি, 1জন তৃণমূল। তো আমাকে একটু বলার সুযোগ। কোথায় দুজন সিপিএম এখন রয়েছেন? কোথায় 2জন বিজেপি এখন রয়েছেন? বলেছেন তো, আমি তো আমার তো তৃণমূলের সেই অল্টারনেটিভ নেই। আমাকে আমার সব জায়গাটা বলতে 2জন আছে, আপনি বলুন। এখন নেই, তারা তো বলে গেছেন তো। এবং আপনি যদি একজন বুথ থেকে পাড়ার ছেলে কেন্দ্রের মন্ত্রী হয়েছে, পাড়ার লোকেরা তাকে হই হই করে ভোট দেয়। আমি পাড়ায় কি দেখলাম? নিশীথ প্রামাণিক এর থেকে 10 গুণের 10 ভোট বেশি পেয়েছে উদয়ন গুহ, 10 টাইমস প্লাস 10। স্বাভাবিকভাবে এটা ক্লিয়ারেস্ট পসিবল ম্যান্ডেট হয়েছে। এবং শান্তিপুর, খড়দা, এই অঞ্চলগুলো তো কখনো, এবং কি আমাদের শুভেন্দুবাবু বলেছিলেন যে বাংলাদেশের ঘটনার ফলে শান্তিপুরে তাদের ভোট বাড়বে। উল্টোটা হয়েছে কি? শান্তিপুরে ভোট কমেছে, সিপিএম এর ভোট বেড়েছে। খড়দায় সিপিএম এর ভোট বেড়েছে, বিজেপি ভোট কমেছে, আমরা এটা দেখেছি। মানে প্রায় 7 রান পর্যন্ত সিপিএম দ্বিতীয় স্থানে ছিল। তো আমি জানি না, ভোট একটা কাছাকাছি জায়গায় আছে, মানে যে জায়গাটা ছিল। এখানে আমার যেটা মনে হয়েছে যে বিজেপির যে মেরুকরণের রাজনীতি কন্টিনিউয়াস, খুব ওপেন, খুব এক্সপোজ, খুব নেকেড। এখানে একজন বিরোধী দলনেতা, ধরুন বাচ্চা কাচ্চা বিজেপির বুথ কর্মী বললে একটা অন্য ব্যাপার, কিন্তু একটা ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার, আমার এখানে প্রশ্ন, আমি আসছি সজলদা সায়নের কাছে। তারা সে যদি 87% ভোট, 84% ভোট উন্মুক্তভাবে যদি এরকম পোলারাইজেশন করে, তার রেজাল্ট এরকমই হবে বাংলায়। তাই হয়েছে। সায়নের কাছে আসবো, আমি সায়ন আর সজলদা দুজনের কাছে আসছি যে সত্যি উন্মুক্ত এত কিছু যুক্তি, যদিও বিজেপির তরফ থেকে প্রচুর যুক্তি পেল, আমি সেই নিয়ে সজলদার কাছে আসবো। সত্যি কি এই যুক্তিগুলো ধোপে টেকে? এবং ধরে নিলাম সত্যি তাই, মানুষ একদম দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই 87% ভোট পেয়েছেন একজন জয়ী প্রার্থী। কিন্তু পেয়ে কি হলো? রেজাল্ট কি হলো? সেই ছবি দেখাবো বিরতির পর। তারপর আরও জমবে তাহলে এই তর্ক, কারণ এই ছবিটাও দেখা ভীষণ দরকার যে
শাসক দল যার কাছে শুধুমাত্র জয়ই জয় চারদিক থেকে, তারপর এই 87% ভোটে জেতার পর পরের ছবিটা কি? হোয়াট নেক্সট? একটা বিরতি পর ফিরে আসছে। বিরতির আগে বলছিলাম যে রেজাল্টের পরের রেজাল্টটা কি, ফল প্রকাশের ফলটা কি, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। দিনহাটায় ভোটের ফল প্রকাশ হতে না হতেই বিজেপির 3টি পার্টি অফিসে দিনে দুপুরে বদলে গেল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। তৃণমূলের দাবি দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করেছে তারা। যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা গাজোয়ারি করে পার্টি অফিস দখলের অভিযোগ তুলেছে বিজেপি। প্রশ্ন একটাই যে এই বিপুল ভোটে জয় মানে কি অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখলের লাইসেন্স? যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, মাথা ভাঙার ছবি দেখাবো, সেখানে বিজেপির পার্টি অফিস রাতারাতি এই জয়ের পর সেখানে গিয়ে দখল করা হয়, তালা ভেঙে পার্টি অফিস দখল করা হয় এবং সবুজ রং করে দেওয়া হয়, পদ্মফুল ঢেকে সেখানে রং দিয়ে পদ্মফুল ঢেকে দেওয়া হয়। এর আগে আমরা দেখেছিলাম কোথাও সেই স্মৃতি রয়েছে 2011 সালে, আমি আসবো আবার আলোচনা, আমাদের সঙ্গে সজলদা রয়েছেন। ওটা বুঝে গেছে 2019-এর ব্যারাকপুরের স্মৃতি। আচ্ছা, 2011-র ঘটনার পর আমার মনে আছে সায়ন আমাদের সঙ্গে রয়েছেন, একটার পর একটা কোথাও পার্টি অফিস দখল হচ্ছিল এবং বিভিন্ন জায়গা থেকে কোথাও সিপিএম এর ফ্ল্যাগ মোড়া বিভিন্ন হাড়গোড়ো উদ্ধার হচ্ছিল। সেটা অবশ্য পরের অন্য বিতর্কে চলে যাচ্ছে আমি, কিন্তু সেই ছবি কোথাও আজকে সজলদার মুহূর্তের মধ্যে দিনহাটায় মাথা ভাঙা শুরু হয়ে গিয়েছে পার্টি অফিস দখলের কর্মসূচি। কি বলবেন? কোহিনূরকে মনে করিয়ে দিই, যদিও আমিও তখন তৃণমূলে ছিলাম এক সময়, যে একটা জিনিস, তুমি হেসে নাও তারপর বলবে। হাসির কথা বললে হেসে নাও, আপনি তৃণমূলে আবার বললাম তুমি হেসে নাও। হ্যাঁ, তা ছিলাম তো। আবার আগের আরে তোমাদের কোনো জাত আছে? আগের দিন তুমি কি কথা বলছো বলো? দেখো তোমাদের কোনো, আরে এই দেখো সাবজেক্টের বাইরে চলে যাচ্ছ। তোমাদের কি জাত আছে? আরে জাতের তোমার কি আছে? দালালি তারাবে বলেছে, দালাল দাঁড়িয়েছে তো বোকার মতন কথা। তোমরা কখনো মমতার সঙ্গে কাটলেট খাও? তোমরা তোমাদের এই তপন, এই যে তন্ময় ভট্টাচার্যকে দেখলাম, তোমাদের আবার জাতের কি আছে বাবা? তোমার জাতের কি আছে? আরে আমরা ঘর করেছি, তুমি রক্ষিতা ছিলে, আবার কি বাজে কথা বলা? আরে কথা বলতে গেলাম তুমি একটা পয়েন্ট আলোচনা করছি তো, নিজেকে সেইভাবে তৈরি করো তো প্লিজ। শায়ন প্লিজ, শায়ন প্লিজ, বিরুদ্ধে কথা বলতে দিও না। শায়ন প্লিজ, শায়ন আমরা প্লিজ বলো, নিজের জাতটা দেখো। তোমার তন্ময় ভট্টাচার্য আজকে এরম দেখাচ্ছিল। আরে জাত আছে, জাত আছে। আরে দল বদল করেছি আমি, মাকে রক্ত মাখা ভাত খাওয়াইনি, আবার দল বদল করেছি। আমি তো কাটলেট খেতে যাইনি। আরে ভাই এইসব কথা বলো না তুমি। আজকে তন্ময় ভট্টাচার্য ছবি এখানেই দেখলাম। শায়ন সজলবাবু, আমরা এখানে প্যানেলে বসে টিভিতে বসে যদি এরকম করি তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? আমার প্রশ্ন হচ্ছে যে নাটক করলে নাটকীয়তা দিতে থাকতে হবে। তন্ময় ভট্টাচার্য বলছেন, এক মিনিট, তন্ময় ভট্টাচার্য বলছেন সৌজন্যের রাজনীতি করতে গেছেন, সেখানে তাকে দেখে অশালীন ভঙ্গি অঙ্গভঙ্গি করা হয়েছে। আবার অন্যদিকে মাথা ভাঙায় হচ্ছে যে রেজাল্টের পরে সঙ্গে মানে 2 ঘন্টাও সময় যায়নি, সেখানে বিজেপির পার্টি অফিস দখল কর্মসূচি শুরু হয়ে গেল। ঠিক এই ধরনের ঘটনাই আমরা কেশপুরে দেখেছিলাম 2011-র নির্বাচনের আগে। সিপিএম এর পার্টি অফিসগুলো তৃণমূল ফেরত দিয়েছিল। আজকে এই নির্বাচনের ফলাফলে তৃণমূল মাটি মানুষকে এক করে দিয়েছে, মানে মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। গণতন্ত্রের একদম এইসি কি তাইসি বলে না, একদম সেই কাণ্ডটা করে দিয়েছে। যারা মুখে গণতন্ত্রের কথা বলে, যারা মুখে মাটি মানুষের কথা বলে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে অন্য রাজ্যে নিজের সাম্রাজ্য বিস্তারের কথা বলে, তারা কোথাও 87% পোল ভোটে, কোথাও 84% পোল ভোটে, লক্ষাধিক ভোটে জিতেছে। এই কিছুদিন আগে আমরা দেখছিলাম 58,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর দলের সমস্ত কর্মীরা, নেতারা সবালে সমস্বরে বলছিলেন রেকর্ড মার্জিনে। আজকে পৃথিবীর মধ্যে কিনা বলতে পারবো না, ভারতবর্ষের মধ্যে যে রেকর্ড করে দিয়েছেন এই যে আমাদের উদয়ন বাবু, আমার মনে হয় মানে অনতি বিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে উদয়নবাবুকে মুখ্যমন্ত্রী করা উচিত। কারণ মানুষের ম্যান্ডেট যদি বিচার করা হয় তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি। এই ধরনের ঘটনা ঠিক আমরা দেখতাম সিপিএম এর সময়, একেবারে সিপিএম এর ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং সিপিএম এর মতনই হবে। যেমন এরা বসে আছে আজকে টিভিতে ছাড়া, এদের কোথাও জায়গা নেই, শূন্য এদের মতনই হবে ভবিষ্যৎটা এই দলের, শুধু সময়ের অপেক্ষা। না কিন্তু সৌজন্য দেখাবার সময় তো তখন দেখতে পাওয়া যায় আপনারা তো সেই সৌজন্যের রাজনীতি করেন না। তন্ময় ভট্টাচার্য তবু আজকে সৌজন্য এটা সৌজন্য না, যদি বাংলা ভাষায় বলতে হয়
খ্যাপা সারের সামনে বিন বাজাতে যাওয়াটা সৌজন্য না। আর উনি দেখাচ্ছেন সৌজন্য। যারা মাকে ছেলের রক্ত মাখা ভাত খাওয়ায় তারা আজকে সৌজন্য দেখাতে গেছে, খালিটা ন্যাকামি করতে গেছেন বাংলা কথায়। এ দলের মধ্যে উনিও বোধহয় যাবেন এবার আমার মনে হচ্ছে। না, আমার এই জায়গা থেকে আমরা একটা ছোট্ট আসবো কোহিনুর সায়নের কাছে আসবো। এই যে 87% ভোট, আমার সজলদার কাছেও প্রশ্ন, কোহিনুর সায়নের কাছেও, সত্যি কি মানে সায়ন কি বলবেন 87% ভোটটা এর সায়েন্টিফিক কি গ্রাউন্ড রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে? মার্জিন দেখে তো আমাদের আব্দুল গনি সুজপুরের জেনারেল ইলেকশনে লক্ষাধিক ভোটে বেশি জিতেছিলেন, এবং বিজেপির এরকম অনেক নেতারা আছেন যারা শুভেন্দুর থেকে বেশি ভোটে জিতেছেন। তারপরে শুভেন্দু বিরোধী দলনেতা হয়েছে, অন্যরা হয়নি কেন, এটা খুব লেম যুক্তি দেবুদা। আমার শুধু এইটা বলার বিষয় যে যারা জিতেছে, আচ্ছা, মেনে নিলাম উনি মুখ্যমন্ত্রী হবেন না, কিন্তু বাকি যুক্তিগুলো আবার তুমি মেনে নিয়েছো। প্লিজ ইউ রেসপেক্ট দি ম্যান্ডেট। ইয়েস, আই এম রেসপেক্টিং না। Please. এটা ম্যান্ডেট নয়, এই respect এটা মানবতা নয়, এটা মানবতা কোহিনুর- ধর্ষণ আজকে, এটা মানবতা, এটা কোহিনুর তো mandate। একদিকে এই ম্যান্ডেট নিয়ে যেখানে প্রশ্ন 57 ভোটে উঠছে, যে লোকটা 6 মাস আগে হেরেছিল সে লোকটা 1,64,00,000 ভোটে জিতেছে। ইজ ইট ম্যান্ডেট? আচ্ছা, আপনি It's a mandate. আমি জাস্ট একটা কথা বলি, গোটা এবং নির্বাচনটা উদয়ন দিনহাটা- গুহ না, না, যিনি গোটা- এর আগে গোটা- শেষ কবে গোটা জিতেছেন তাই নির্বাচন- বলতে যে পারবেন বলেছিলেন না। 50,000 ভোটে জিতবো, আর উনি 1.5 লক্ষ গোটা বেশি ভোটে জিতেছেন। গোটা নির্বাচনটা নির্বাচন। সিআরপিএফ দিয়ে হলো। স্বর্ণালী এটা না, এটা কেন্দ্রীয় সরকারের একটা দেখা যায়। আমি আসছি সায়ন প্লিজ। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের সায়ন দুটো জিনিস, ভোট কাটানো হয়। সায়নের কাছে আসি, সায়ন দুটো জিনিস। এক হচ্ছে 87% ভোট নিয়ে আপনার মতামত জানতে চাইবো, যে এই জায়গা থেকে যেটা প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল কোথাও প্রশ্ন তুলছেন এই সময় দাঁড়িয়ে, আপনাদের দল থেকে তোলা হয়েছে। এবং দ্বিতীয়ত সৌজন্যের রাজনীতি, এবং যে জায়গা থেকে কোথাও শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতারা বলছেন যে সংযত থাকার কথা, বিরোধীকে সম্মান দেওয়ার কথা, যেটা বারবার শুনে এসেছি আমাদের বাংলা সংস্কৃতি সংঘ যেটা ছিল, সেই জায়গা থেকে সৌজন্যই বা কোথায় গেল? একই সঙ্গে এই বিপুল ম্যান্ডেট, ধরে নিলাম বিপুল ম্যান্ডেট, এখানে কোথাও সংশয়ের জায়গায় নেই। তারপরও তাহলে কিসের দরকার পড়ে বিরোধীদের পার্টি অফিস দখল করে নেওয়া, সেখানে রং করার 1 ঘন্টার মধ্যে? কি বলবেন? আমি খুব নির্দিষ্টভাবে 2-3টে কথা বলছি। একদম। এক হচ্ছে তৃণমূলের দরকার পড়ে স্বর্ণালী, তৃণমূলের দরকার না পড়লে 213-র পরেও অন্য দলের বিধায়ক নিজের দলে নিত না, বরঞ্চ তাদেরকে ইররেলিভেন্ট করে দিত। আমি মনে করি তৃণমূল যদি চাইতো রাজীব ব্যানার্জিকে ইররেলিভেন্ট করে দিত, মুকুল রায়দেরকে ইররেলিভেন্ট করে দিত, সব্যসাচী দত্তকে ইররেলিভেন্ট করে দিত, বয়কট করতে পারতো একদম। মানে কিক আউট করতো রাজনীতির ময়দান একদম, থেকে। কিন্তু 213-র পরেও তৃণমূলের দরকার পড়ে, যে কোনো কারণেই হোক পড়ে। কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা দেখি নেতা ভাঙানোর খেলা চলে সরকার গঠন বা সরকার ফেলার জন্য, এখানে হচ্ছে উল্টো রকমের বিষয়। আমি দ্বিতীয় একটি কথা বলছি, দেখুন 2019 সালে তৃণমূল বিরোধী যে ভোট, আমি এইভাবে বলতে চাইছি বিষয়টা, তার অন্যতম কারণ ছিল 2018 সালের পঞ্চায়েত ভোটের ওই বিপুল রিগিং। না হলে মানুষ ওইভাবে খেপে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতেন না। আমি আজকে জয়প্রকাশ দার কথা শুনে খুব হতাশ হলাম, এবং সজলদের ফ্রাস্ট্রেশনে রয়েছে আমার যা মনে হলো। দেখুন, তৃণমূল এগুলো করেছে, তৃণমূল এগুলো করছে, তৃণমূল এগুলো করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু বিজেপি তো সেই স্বপ্নই এ বাংলার মানুষকে দেখিয়েছিল। তুমি যদি তৃণমূলের এই অত্যাচার থেকে বেরোতে চাও, তুমি আমার কাছে এসো, আমি তোমায় শেল্টার দেবো, চোরদেরকে ইডি সিবিআই মধ্যে দিয়ে জেলে ঢোকাবো। কিন্তু রাজ্যের মানুষ আজকে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের বিরোধিতার নাম করে যারা এ বাংলার বুকে বেড়ে উঠেছিল, তারা তৃণমূলকে ঠেকাতে পারছে না। আমি আবারও বলছি, 4টে জায়গার উপনির্বাচনের জয়, সে জায়গায় সবচাইতে বড় যেখানে প্রশ্ন রয়ে যাচ্ছে, 1 হচ্ছে গোসাবা, 2 হচ্ছে দিনহাটা। আমি নেক্সট একটা জিনিস এখানে রাখতে চাই, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে মিস করে যাচ্ছি। দেখুন, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে যে সময়তে ভোট হচ্ছে, সেই সময়তে কিন্তু পেট্রোলের দাম 108, ডিজেলের দাম 101। তার এফেক্টও কিন্তু এই ইলেকশনের মধ্যে পড়েছে, যেটা আমরা পরিষ্কার দিনের আলোর মতো দেখতে পাচ্ছি। আমি শুধু একটা কথা এখানে বলছি, এই স্টুডিওতে বসে দিনের পর দিন আলোচনা হয়েছে, উত্তরবঙ্গকে বিজেপি স্পেশাল প্রেফারেন্স দিচ্ছে, সেই জন্য এক্সপ্লোসিভ অ্যাক্টের নাম থাকা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি করা হয়েছে। সেখানে আজকে বিজেপি হেরেছে। সুতরাং মানুষ আজকে কি বলতে চাইছে সেটাও শোনা প্রয়োজন। একটা কথা সোনালী, আমি শেষ করছি, এই যে একটু আগে কেন এই রাগের বহিঃপ্রকাশ কেন হচ্ছে, কারণ বামফ্রন্ট, লেফট, তৃণমূল বিরোধিতায় মূল প্রতিপক্ষ হিসেবে উঠে আসছে বিজেপিকে সরিয়ে। সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি। মানুষকে বেশি দিন ভুল বুঝিয়ে রাখা যায় না। তৃণমূলের বিরোধিতার নাম করে সিবিআই এর চিঠি পাঠিয়ে নেতাদেরকে এ দলে ডেকে নিয়ে, ওই গতকালই বলছিলেন মা গঙ্গা, দেবজিৎ দা বলছিল যে মা গঙ্গায় গিয়ে যে নর্দমা মেশে সে নাকি শুদ্ধ হয়ে যায়। বিজেপি সেম। সজল বাবু, আমি এখন যেটা বলবো সেটা ঠিক এই ওরিয়েন্টেড নয়।
ও এক্ষুনি যেটা বললেন আমার সিপিএমের মুখপত্র বা সিপিএমের যাই হোক আর কি, তো তাকে আমি অনুরোধ করব, উনি বললেন লেফট উঠে আসছে বিজেপির তৃণমূলের বিরোধিতায়। আমি বলবো এখান থেকে বেরিয়ে গিয়ে সরাসরি প্রথমে একটা ডাক্তার দেখিয়ে নেবেন, কারণ মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, এই উনি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতার কথা বলে টিভি চ্যানেলে বসতে পেরে। আসলে এরাও প্রাসঙ্গিক কেউ নয়। আমরা হেরেছি, আমরা পরাজিত হয়েছি, কিন্তু কোথাও ফ্রাস্ট্রেটেড নয়। ইট ওয়াজ এক্সপেক্টেড। এটা জায়গা আজকের দিন, আজকের মন, আজকে জনতার কাছে নিজের মুখ আর মুখোশ, নিজের মুখ আর মুখোশ এটা খুলে গেছে। আমি জয়প্রকাশ দাকে বললাম, সজলবাবু আমি আপনাকেও বলছি যে আজকে 2011 10 বছর অতিক্রান্ত, এখনো আপনারা কোথাও বলছেন যে সিপিএম এর মুখোশ, সিপিএম এর সময়কার টেরার, অ্যাবসলিউট টেরার। কেন এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে একটু করে 34 বছরে পারলেন না? কেন নিশীথ প্রামাণিককে এখনো দেখতে পাওয়া গেল না উত্তরবঙ্গের প্রচারে? কেন দেখতে পাওয়া গেল না? আমি প্রথম কথা বলি, আপনার দলের অন্তর্দ্বন্দ্ব কেন, যিনি নির্বাচন করাচ্ছেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা হলো না? এগুলো তো, এই বিষয়গুলো তো উঠে আসছে। সুকান্ত মজুমদার আপনাদের দলের উত্তরবঙ্গের এখন সভাপতি, কেন সেক্ষেত্রে উত্তরবঙ্গকে অন্যভাবে গুরুত্ব দেওয়া হলো না? মানে এই জায়গাগুলো তো রয়েছে। দলের সাংগঠনিক দুর্বলতা আছে, দেনাই করার কোনো জায়গা নেই। আর নির্বাচনের মানে 2011-র আগের নির্বাচনগুলো যদি, বাই ইলেকশনগুলো যদি আপনি দেখেন, সিপিএম বুদ্ধদেবের হাতে একটুখানি গ্লাসনস্ট পেরেস্ট্রয়িকায় একটু ঘষা মাজা হয়েছিল, এতটা অসভ্যের মতো জিততো না, কিন্তু একই রকমভাবে নির্বাচন হতো। ওদের লোকেরা ক্যালকুলেটর নিয়ে বসতো, কারণ ওরা সাইন্টিফিক রিগিং করতো, ওরা হিসেব করতো, যেটা তন্ময়দা বলছিলেন যে এত পার্সেন্ট একে দেবো, এত পার্সেন্ট ওকে দেবো। হ্যাঁ, বলছি কলকাতাটা চিরকালই ছিল প্রথমে কংগ্রেসের, তারপর তৃণমূলের দখলে। কলকাতাটা কোনোদিনই খুব একটা সিপিএম এর অধ্যুষিত ছিল না। আমি দেবুদা প্লিজ বলো বাবা। ঘটনা হচ্ছে 2009 সালে দেবুদা যে কেন্দ্রের ভোটার, 2009 সালে বিধানসভা উপনির্বাচনে সেখানে নয়না বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। দেবুদা এগুলো ভুলে যাচ্ছেন কেন আমি জানি না, এটা মনে রাখা উচিত। আমি একটা এক্সাম্পল দিলাম। 2, যে জায়গাটা ইম্পর্টেন্ট, তখন সিপিএম আর ছিল না। সিপিএম তখন যাবার জন্য পাত্তানি ভোটার ছিল। প্লিজ সিপিএম ভোটার ছিল না। আমি শেষ করব, একদম আমি এক লাইন বলি না, ডিবেট শেষ করব। আমি বলি 2019 সালে যে ব্যারাকপুরে একের পর এক পার্টি অফিস দখল হয়েছিল, 2019 সালে যে কুচবিহারে একের পর এক পার্টি অফিস দখল হয়েছিল, সেই পার্টি অফিস পুনরুদ্ধার করছে তৃণমূল কংগ্রেস। এটা মানতে মনে রাখতে হবে, ওয়াজ হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। এটাকে মানতে হবে। হ্যাঁ, যা দেবে তেমনই আসবে। রাজীব গেছিল, রাজীব ফিরেছে, সব্যসাচী গেছিল, সব্যসাচী ফিরেছে। আমার সত্যি জায়গা থেকে কিছু বলা নেমে এই ডিবেট শেষ করবো এখানেই। তবে সত্যি এই রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কালচার নিয়ে বারবার প্রশ্ন ওঠে, এবং এই সময় দাঁড়িয়ে যেখানে সত্যি কোথাও মুহূর্তের মধ্যে কোথাও ইডিওলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, আদর্শ চেঞ্জ হয়ে যাচ্ছে, নীতি বদলে যাচ্ছে, আজকে যিনি গদ্দার কালকে তিনি সৈনিক হয়ে যাচ্ছেন, সেনাপতি হয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সংস্কৃতি থেকেও শেষ পর্যন্ত হয়তো আমরা বেরোতে পারলাম না যে এখন এই মুহূর্তে যদি আমি জিতি তাহলে পর মুহূর্তে থেকে বিরোধী দলের সমস্ত কার্যালয় আমার হবে, সেখানে আমার দলের রং থাকবে। এই ছবি কোথাও হয়তো ভবিতব্য হয়ে দাঁড়াচ্ছে, অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। ডিবেট শেষ করছি এখানে, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিধানসভা ভোটের 6 মাসের মধ্যে উপনির্বাচন এবং 4 কেন্দ্রেই রেকর্ড ভোটে জয় তৃণমূল কংগ্রেসের। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি, পাল্টা গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূল কংগ্রেসের। উপনির্বাচনের ফলাফল ঘিরে মঙ্গলবার তুঙ্গে উঠল রাজনৈতিক কাজিয়া, নজর রাখবো। 2 মে প্রকাশ হয়েছিল বিধানসভা ভোটের ফলাফল। 2016 সালে মাত্র 3টি আসন থেকে 2021-এ 70-এর বেশি আসনে জিতে রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। তবে 21-এর বিধানসভা ভোটের 6 মাসের মধ্যেই পরপর নির্বাচন এবং উপনির্বাচনে হার। 2 বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও রেকর্ড জয় তৃণমূলের। হার মেনেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। সার্বিকভাবে যে ভোট হয়েছে আর বিরোধীরা যে পার্সেন্ট ভোট পেয়েছেন, সেটা আমার ধারণা এরপরে পশ্চিমবাংলায় কোনো উপনির্বাচন হলে টিএমসি 70% ভোট পাবে। তার কারণ হয়তো কেউ ক্যান্ডিডেট দিতে পারবে না, চায়না স্টাইলে ভোট হবে, একটাই ক্যান্ডিডেট হবে পার্টির, সবাইকে তাকেই ভোট দিতে হবে, সেই দিকে পরিস্থিতি যাচ্ছে। পশ্চিমবঙ্গের তথাকথিত পালা বদলের মধ্যে দিয়ে
আমরা যে সরকারকে 10 বছর দেখেছি, আজকে সেই মানুষ তাদের অতীতের অভিজ্ঞতা থেকে, তাদের রাজনৈতিক বোধ থেকে আজকে দিনের শেষে বিচার করবেন এই ব্যবধান, প্রাপ্ত ভোটের এই শতাংশ জনমানসের প্রকৃত প্রতিফলন কিনা। 4 বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ফলাফল নিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা তৃণমূলের। খুব একটা মানুষের ছিল না। লাস্ট ইলেকশনেতে গোটা দেশের শক্তিকে কাজে লাগিয়েছিল। সমস্ত মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের সব মন্ত্রী এখানে এসেছিল, প্রচুর অর্থ খরচা করেছিল, কিন্তু মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। আস্তে আস্তে এই রাজ্য থেকে বিজেপি একেবারেই উঠে যাবে। অভিযোগ পাল্টা নিশানা। 4 কেন্দ্র উপনির্বাচনের ফলাফল ঘিরে মঙ্গলবার তুঙ্গে উঠল রাজনৈতিক কাজিয়া। রিপাবলিক বাংলা। অন্যদিকে শুধুমাত্র রাজনৈতিক খবর নয়, একই সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ খবরও নজর রাখবো। যেরকম গড়িয়াহাটে জোড়া খুনকাণ্ডে সেখানে উঠে এসেছে ইংরেজি পেপার এবং ফোন তত্ত্ব। কিরকম? সুবীর চাকির বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে সেখান থেকে ভিকি হালদার তার সন্ধান পায়, ঠিকানা পায়, আর তারপরই খুনের পরিকল্পনা। একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন, সেখান থেকে খুনের পরিকল্পনা, এমনটাই এখন মনে করছেন তদন্তকারীরা। কি ঘটনা দেখব। গড়িয়াহাটে শিল্পপতি সুবীর চাকি ও তার ড্রাইভার রবিন মণ্ডলকে খুনে পরতে পরতে লুকিয়ে রহস্য। ফন রোডে একটি নির্মীয়মান বহুতলে কাজ করত ভিকি ও শুভঙ্করের যোগ যে আগে থেকেই ছিল তার প্রমাণ মিলেছে বহুতলের বাকি শ্রমিকদের কথায়। লাস্ট কবে ভিকিকে আপনারা দেখেছেন? 17 তারিখ বলতে গেছেন, কেন আমার লাস্ট কাজ করে যাবেন 17 তারিখে। ওরা আমরা যেমন বেরোয় সেরকম টাইম বেরিয়েছি, ওই 5টা 10 মিনিট আমরা বেরিয়েছি, তখন বিক্রি ছিল ওখানে। তারপরে কী হয়েছে, তারপর 2 দিন বৃষ্টির জন্য আসতে পারিনি, শুনলে খুন হয়েছে, কাকিয়া করছে তা যাবে না। তারপর আসতে বিক্রি নাম বেরোচ্ছে। ভিকির ইংরেজি খবরের কাগজ পড়া ও অন্য একটি ফোনের ব্যবহার ধোঁয়াশায় ফেলেছে তদন্তকারীদের। ইংরেজি খবরের কাগজ পড়ত ভিকি, খবরের কাগজ থেকে বিজ্ঞাপন কাটত ভিকি। বিজ্ঞাপনেই সুবীর চাকির বাড়ি বিক্রির খবর ছিল বলে অনুমান। তদন্তকারীদের দাবি, অনেক আঁটঘাট বেঁধেই দুজনকে খুন করেছে ভিকি ও তার দলবল। ঘটনার দিন বাড়ি বিক্রি নিয়ে সুবীর চাকির সঙ্গে বচসা চরমে উঠলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, প্রথমে হাতে, পরে পা ও গলায় কোপ। একইভাবে খুন রবিন মণ্ডলকেও। মৃত্যু নিশ্চিত করতে দুজনের হাতে শিরা কাটা হয়। খুনের পরে শুভঙ্করকে নিয়ে মুম্বই পালায় ভিকি হালদার। তখনও হন্যে হয়ে ভিকির খোঁজে কলকাতা পুলিশ। তারপর একবার মোবাইল অন করেছিল ভিকি, আর সেটাই কাল হলো তার। রিপাবলিক বাংলা। সামনে দীপাবলি রয়েছে এবং বিভিন্ন এই মুহূর্তে একাধিক ঘটনা, একদিকে বাজি, অন্যদিকে ট্রেন, দৈনন্দিন বিভিন্ন সমস্যার নজরে থাকবে আমাদের। তাই শুধুমাত্র রাজনীতির তর্ক বিতর্ক নয়, একই সঙ্গে গোটা দিনের প্রত্যেক মুহূর্তের খবরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি থাকবো স্বর্ণালী, প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ এই পর্যন্তই, আবারও দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57। নমস্কার।